হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 and 10। তো আমি তোমাদের কেডি স্যার। আজকে যে ক্লাসটি হবে ওটা হচ্ছে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের ধাতুবিদ্যা। দেখো, ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের পার্টটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে তিনটা পার্ট আছে। বেসিক্যালি দুটো আছে, একটা ফিজিক্স একটা কেমিস্ট্রি। দেন কেমিস্ট্রির আন্ডারে দুটো আছে, একটা হচ্ছে অর্গানিক একটা ইনঅর্গানিক। ক্লিয়ার? তো এখন যেটা আমরা করছি ওটা হচ্ছে কেমিস্ট্রির পার্ট। ক্লিয়ার? কেমিস্ট্রির ইনঅর্গানিকের পার্টে এটা আসবে। তো এখানে দেখো আমাদের কি বলেছে, আজকে যেটা আমরা করবো ওটা হচ্ছে ধাতুবিদ্যা। ক্লিয়ার? তো ফার্স্টে আমাকে যেটা জেনে নিতে হবে যে ধাতুবিদ্যা কাকে বলে। তো তার মাঝখানে একটা কথা বলে রাখি যে হ্যাঁ, তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, তার কারণ অগাস্টের মিডে নয়তো অগাস্টের ফার্স্টের দিকে এক্সাম হয়ে যাবে, সেকেন্ড সামেটিভ। তো বলবো ভালো করে পড়াশোনা করো সবাই। ক্লিয়ার? তাহলে দেখো এখানে কি বলছে, ধাতুবিদ্যা কাকে বলে। ধাতুবিদ্যা বা মেটালার্জি, পরীক্ষায় কোশ্চেন কিন্তু এভাবেও আসতে পারে যে মেটালার্জি কাকে বলে, মেটালার্জি কাকে বলে। ক্লিয়ার? এরকম কোশ্চেনও আসতে পারে যে মেটালার্জি কাকে, কোন রকম কনফিউশন? তো তোমরা তার জন্য প্রস্তুত থাকো। এখানে কি বলছে, আকরিক থেকে সহজে বৈজ্ঞানিক উপায়ে সুলভে ধাতু নিষ্কাশন করা এবং বিশুদ্ধ করার প্রক্রিয়াকে কি বলে, ধাতুবিদ্যা। তাহলে ফার্স্ট কি হতে হবে, এক তো হতে হবে সহজে, দুই হতে হবে বৈজ্ঞানিক উপায়। বৈজ্ঞানিক উপায় মানে কম পরিশ্রমী। ক্লিয়ার? বৈজ্ঞানিক উপায়, বৈজ্ঞানিক উপায়ে। তিন নাম্বার কি জানতে হবে, কম খরচ তো হতেই হবে। ক্লিয়ার? কম খরচে ধাতু নিষ্কাশন করা এবং তার বিশুদ্ধ করার প্রক্রিয়াকে কি বলে, ধাতুবিদ্যা। তার মানে কোনো একটা আকরিক আছে, আকরিক থেকে আমি ধাতু বের করব। তো এই ধাতু বের করার প্রসেসটা কি হতে হবে না, সহজ হতে হবে, বৈজ্ঞানিক উপায় হতে হবে, কম খরচে হতে হবে। তাহলে তাকে আমি কি বলবো, তাহলে ধাতুবিদ্যা বলবো। ক্লিয়ার? আরেকবার শুনে নাও, আকরিক থেকে সহজে বৈজ্ঞানিক উপায়ে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে সুলভে ধাতু নিষ্কাশন করা এবং তার বিশুদ্ধ করার প্রসেসটাকে কি বলবো, ধাতুবিদ্যা। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? দেখো, ধাতুবিদ্যার আন্ডারে আমাকে যে জিনিসগুলো পড়তে হবে, ওখানে কয়েকটা ধাতু সম্বন্ধে পড়তে লাগবে। ফার্স্ট তো আমাকে পড়তে লাগবে হচ্ছে আয়রন সম্পর্কে, দেন কপার, জিঙ্ক আর অ্যালুমিনিয়াম সম্পর্কে পড়তে হবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো ফার্স্টে যেটা আছে ওটা হচ্ছে আয়রন। ক্লিয়ার? ফার্স্ট যেটা আছে ওটা হচ্ছে আয়রন। আয়রন, আয়রন মানে এফি। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আয়রন সম্বন্ধে আমাকে পড়তে হয়, তাহলে এখানে আমি একটা স্লাইড নিয়ে আসি, কন্ট্রোল ডি। আচ্ছা, নাইস। ঠিক আছে, হয়ে গেছে। দেখো আয়রন, তাহলে ফার্স্টে তো তোমাকে বুঝতে হবে আয়রন কত ধরনের। আয়রন তিন ধরনের হয়, একটা কাস্ট আয়রন, রট আয়রন আর স্টিল। ক্লিয়ার? এখান থেকে অনেক ধরনের কোয়েশ্চেন আসবে, আমি বলে দিচ্ছি কি কি টাইপের কোয়েশ্চেন আসবে। দেখো, আয়রন, আয়রনের আন্ডারে কি কি আসবে, আয়রনের আন্ডারে আসবে হচ্ছে কাস্ট আয়রন, রট আয়রন, আয়রন, আরেকটা হচ্ছে স্টিল। ক্লিয়ার? কোন রকম কনফিউশন এত পর্যন্ত? আচ্ছা, লেখার কাজটা একটু বেশি, আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার? কাস্ট আয়রন, দেখো কাস্ট আয়রন সম্বন্ধে এখানে কি বলেছে, কাস্ট আয়রন সম্বন্ধে এখানে বলেছে কি যে হ্যাঁ, কাস্ট আয়রন বা পিগ আয়রন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কাস্ট আয়রন কে আর কি কি নামে জানা যায়, পিগ আয়রন। ক্লিয়ার? রট আয়রন কে পেটালোহা, এটা ইম্পর্টেন্ট। রট আয়রন কে কি বলে, এগুলো থেকে কোশ্চেন আসবে। দেখো কাস্ট আয়রনে কি বলছে, কাস্ট আয়রনে কার্বনের পরিমাণ 2.5 থেকে 4% থাকে। তাহলে কাস্ট আয়রনে যদি কাস্ট আয়রন দেখি, তাহলে কাস্ট আয়রনে কত থেকে 2.5 থেকে 4% থাকে কি, কার্বনের পরিমাণ। কার্বন কত থাকে, 2.5 থেকে 4%। এখানেই যদি আমরা রট আয়রন দেখি, রট আয়রনে থাকে 0.1 থেকে 0.15। ক্লিয়ার? 0.1 থেকে 0.15, 0.1 থেকে 0.15% কি থাকে, কার্বন থাকে।
কিন্তু এখানেই যদি আমরা কি দেখি স্টিল দেখি, স্টিলে কত থাকে 0.15 থেকে 1.5, 0.15 থেকে 1.5, ক্লিয়ার? স্টিলে কত থাকে 0.15 থেকে 1.5% কার্বন থাকে। তাহলে বিশুদ্ধতা যদি দেখি যে কোন আয়রনটা বেশি বিশুদ্ধ, কোন আয়রনটা বেশি বিশুদ্ধ, তার এখানে কোনটা, যেটার মধ্যে কার্বন বেশি থাকবে ওটা অবিশুদ্ধ, যেটার মধ্যে কার্বন কম থাকবে ওটা বেশি বিশুদ্ধ। যেরকম কার্বন কম এখানে সবচেয়ে কোনটাতে আছে, রট আয়রন। তাহলে এখানে আমাদের কি হবে, রট আয়রন সবচেয়ে বিশুদ্ধ, দেন স্টিল, দেন কি থাকবে পিগ আয়রন বা কাস্ট আয়রন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদেরকে জানতে হবে, এখান থেকে কোয়েশ্চেন আসবে যে কোন আয়রনটা বেশি বিশুদ্ধ, রট আয়রন, স্টিল আয়রন, কাস্ট আয়রন। তাহলে অ্যান্সার কি হতে হবে, তোমরা দাও অ্যান্সার কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। কি জানাও, ফার্স্ট কোয়েশ্চেন, কোন আয়রন বেশি বিশুদ্ধ? 1 নাম্বার অ্যান্সার কাস্ট আয়রন, এটা আয়রন, হ্যাঁ দেখে নাও। 2 নাম্বার রট আয়রন, নিচে হয়েছে আজকে সব আয়রন গুলোকে আয়তন লিখছি। 3 নাম্বার স্টিল। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? অ্যান্সার জানাও কমেন্ট সেকশনে। ক্লিয়ার? দেন এবার আমাকে যে জিনিসগুলো পড়তে হবে, যে কাস্ট আয়রন হচ্ছে সবচেয়ে অশুদ্ধ লোহা, দেন কি আছে সবচেয়ে বিশুদ্ধ রট আয়রন, দেন আসছে স্টিল। ক্লিয়ার? তাহলে এখানে ক্রোমটা দেওয়া আছে, এটা তো ঠিক আছে। এরপর যেটা আমরা পড়বো ওটা কি, ওটা হচ্ছে কাস্ট আয়রনের ব্যবহার। দেখো কাস্ট আয়রনের ব্যবহারগুলো তোমাদেরকে পড়তে হবে, এটা মুখস্থ করার পার্ট, কিন্তু তাও আমি বলে দিচ্ছি যে এখানে কি আছে, জলের পাইপ তৈরি করতে, রেলিং তৈরি করতে, রড তৈরি করতে, আলোক স্তম্ভ তৈরি করতে, ম্যানহোলের ঢাকনা তৈরি করতে কি ব্যবহার করা হয়, কাস্ট আয়রন ব্যবহার করা হয়। তাহলে কাস্ট আয়রন মানে হচ্ছে বাজে লোহা, বাজে লোহা মানে যেটার মধ্যে অশুদ্ধি বেশি বেশি থাকে। তাহলে অশুদ্ধি যদি বেশি থাকে, দেখো অশুদ্ধি কি করে মাথায় রাখবে, কাস্ট আয়রন, কাস্ট আয়রনের আরেকটা নাম হচ্ছে পিগ আয়রন। তাহলে পিগ মানে কি, পিগ নোংরায় থাকে, বাজে জিনিস। তাহলে বাজে মানে যেটা অশুদ্ধ বেশি থাকবে, অশুদ্ধি বেশি থাকবে, তাহলে যেটার মধ্যে অশুদ্ধি বেশি থাকবে ওটাই বাজে হবে আর ওটাই পিগ। তাহলে এভাবে মাথায় রাখতে পারো কাস্ট আয়রন মানে পিগ আয়রন। তাহলে পিগ আয়রন কোথায় কোথায় ব্যবহার করা হয়, জলের পাইপ তৈরি করতে, রেলিং তৈরি করতে, রড তৈরি করতে, আলোক স্তম্ভ, ম্যানহোলের ঢাকনা প্রভৃতি তৈরি করতে ব্যবহার করা। ক্লিয়ার? রট আয়রন কোথায় কোথায় ব্যবহার করা, একদম ভালো লোহা ব্যবহার করতে হবে। তাহলে ফার্স্ট যেটা আছে নোঙর শিকল। তো নোঙরে কেন ব্যবহার করা হয় রট আয়রন, তার কারণ হচ্ছে রট আয়রন যদি নোঙরে ব্যবহার না করা হয়, নোঙরে যদি বাজে লোহা ব্যবহার করা হয় তাহলে কি হবে, নোঙর কোথায় ইউজ করা হয়, জাহাজে ইউজ করা হয়। তাহলে জাহাজ কোথায় চলে, সমুদ্রে, সমুদ্রের জলটা কি হয়, লবণাক্ত হয়। তো লবণাক্ত জলের মধ্যে যদি আমি বাজে লোহা দিই ওটার মধ্যে কি পড়ে যাবে, ওটার মধ্যে রাস্ট পড়ে যাবে বা জংকার পড়ে যাবে, যেটা ক্লিয়ার, মরচে পড়ে যাবে। ক্লিয়ার? তো আস্তে আস্তে কি হবে, আয়রন নষ্ট হতে থাকবে, ক্ষয় হতে থাকবে, তার জন্য কি ব্যবহার করা হয়, রট আয়রন ব্যবহার করা হয়। তাইলে কি হয়, ওটার মধ্যে মোর্চা কম পড়ে। ক্লিয়ার? দেখো রট আয়রন কোথায় কোথায় ব্যবহার করা হয়, নোঙরে ব্যবহার করা হয়, ছোট শিকলে ব্যবহার করা হয়, পিয়ানোর তার তৈরিতে ব্যবহার করা হয়, পেরেক তৈরিতে ব্যবহার করা হয়, ডায়নামো বৈদ্যুতিক মোটরের অংশ, ঘড়ির স্প্রিং ইত্যাদি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? এরপর যেটা আছে স্টিল। স্টিল কোথায় কোথায় ব্যবহার করা হয়, জলের পাম্প, ট্রাক্টর, লাঙলের ফলা প্রস্তুতিতে, রেল লাইন, রেল ইঞ্জিন, রেলের বগি, রেল রিলেটেড সব লিখে দেবে, রেল লাইন, রেল ইঞ্জিন, রেলের বগি, জাহাজ, বিমান, মোটর গাড়ি, যে কোনো যানবাহন তার মানে হতে পারে, জাহাজ, বিমান, মোটর গাড়ি প্রভৃতি প্রস্তুতিতে স্টিল ব্যবহার করা হয়। অস্ত্রোপচারের জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়, সার্জারির সময় যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় ওটাতেও কি ব্যবহার করা হচ্ছে, স্টিল ব্যবহার করা হচ্ছে। তাছাড়া আমরা যে ঘড়ি পরি, ঘড়ির পিছনে দেখবে, আমি যদি ঘড়িটা খুলে দেখাই ওখানে লেখা থাকবে স্টেইনলেস স্টিল, তো ওখানেও স্টিল ব্যবহার করা হয়। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? দেন নেক্সট পার্টে আসছি আমরা, এবার আসছি হচ্ছে তামার ব্যবহার। ক্লিয়ার? দেখো তামার মধ্যে অনেক কিছু জিনিস আমাদেরকে পড়তে হবে।
তামা বা কপার কি দিয়ে লেখে? Cu দিয়ে লেখে। ক্লিয়ার? কপার। দেখো কপার এখানে তোমার যে জিনিসটা আছে, দেখো কপার কি কি কাজে ব্যবহার করা হয়। দেখো কপার কি কি কাজে ব্যবহার করা হয়। এক তো ব্যবহার করা হয় তামা বিদ্যুতের সুপরিবাহী, তার জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়, যেমন বৈদ্যুতিক তার, ক্যালোরিমিটার, ডায়নামো, ইলেকট্রিক হিটার প্রভৃতি প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? তামা ব্যবহার করা হয়। ক্লিয়ার? তাছাড়াও তামা কোথায় ব্যবহার করা হয়? তড়িৎ লেপনে বা তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করা হয়। ব্যবহার করে না, কপার সালফেটের দ্রবণ ইউজ করে CuSO4, কপার সালফেটের দ্রবণ ইউজ করে। CuSO4 কি করে আসলো? এই জিনিসটা যদি বলি, কপার সালফেট, দেখো CuSO4 কপার সালফেটকে যদি ভাঙে তাহলে কি আসে? Cu2 প্লাস প্লাস SO4 2 মাইনাস। ক্লিয়ার? তাহলে এটা কিউপ্রিক না কিউপ্রাস? তোমরা বলো কিউপ্রিক না কিউপ্রাস? দেখো এটা ইজি একটা জিনিস, এটা কি আছে? Cu প্লাস যদি থাকে তাহলে ওটা কিউপ্রাস, কিউপ্রাস, আর যদি Cu2 প্লাস থাকে তাহলে ওটা হচ্ছে কিউপ্রিক। ক্লিয়ার? কিউপ্রিক আর একটা হচ্ছে কিউপ্রাস। তাহলে এখানে কি আছে? Cu2 প্লাস তার মানে এর যোজ্যতা 2, SO4 2 মাইনাস তার মানে এরও যোজ্যতা 2, ক্রস করলে পরে কি উৎপন্ন হবে? CuSO4। ক্লিয়ার? এটাকে কি বলে? কপার সালফেট বলে, কপার সালফেট। কোন রকম কনফিউশন? দেন নেক্সট পার্টে কি আছে? নেক্সট পার্টে বলছে হচ্ছে কোথায় কোথায় ব্যবহার করা হয়? তড়িৎ লেপনে, তড়িৎ মুদ্রণে, তড়িৎ বিশ্লেষণে, তড়িৎদ্বার রূপে বহুল পরিমাণে ব্যবহৃত হয়। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? তড়িৎদ্বার মানে হচ্ছে ইলেকট্রোড। ক্লিয়ার? অ্যানোড আর ক্যাথোড পড়েছিলাম না, ওই অ্যানোড আর ক্যাথোড। ক্লিয়ার? নানা রকমের প্রয়োজনীয় সংকর ধাতু। আচ্ছা এইখানটাতে একটা জিনিস আছে, তোমরা এতটুকু মাথায় রাখো যে পিতল তৈরি করতে ব্যবহার করা হয় কপার সালফেট, পিতল, জার্মান সিলভার প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? কপার সালফেট ব্যবহার, সরি কপার ব্যবহার করা হয়। ক্লিয়ার? তাছাড়া পিতল, কাঁসা, জার্মান সিলভার এগুলো প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? কপার ব্যবহার করা হয়। এরপরে আমি কি দিব? এটার একটা ট্রিক দিব যে কি করে মনে রাখতে হয়। ক্লিয়ার? ট্রিক না, অ্যাকচুয়ালি আমি একটা চার্ট দিব, লিংক করা শেখাবো যে হ্যাঁ লিংক কি করে করতে হয়, একটা জিনিস মনে রাখার জন্য কি করে লিংক করতে হয়। এরপরে কি আছে? জিঙ্ক আছে। তাহলে জিঙ্কের পার্টটা আমরা দেখে নেই একবার। তো জিঙ্কের ব্যবহার আমাকে দেখতে হবে যে বিভিন্ন বৈদ্যুতিক সেল প্রস্তুতিতে। সেল প্রস্তুতিতে মানে সেল কাকে বলে? এখান থেকে দাঁড়াও এক সেকেন্ড। সেল প্রস্তুতিতে, নাইস। এবার কথা হচ্ছে সেল কাকে বলে? যন্ত্রাংশবিহীন তড়িৎ উৎসকে কি বলে? যন্ত্রাংশবিহীন তড়িৎ উৎসকে কি বলে? সেল বলে। এত অব্দি কোনো কনফিউশন? যন্ত্রাংশবিহীন তড়িৎ উৎসকে কি বলে? সেল বলে। তাহলে আমরা টিভির রিমোটে যেটা ব্যবহার করি, রিমোট, ওটা কি ব্যবহার করি? ওটা ব্যাটারি ইউজ করি না সেল ইউজ করি? ওটা আমরা কি ইউজ করি? সেল ইউজ করি। হতে পারে দুটা সেল ইউজ করি, হতে পারে তিনটা সেল ইউজ করি। তাহলে সেলের সমবায়কে কি বলে? ব্যাটারি বলে। সেলের সমবায়কে ব্যাটারি বলে। ক্লিয়ার? তাহলে আমরা কি ইউজ করি না? ব্যাটারি কাকে বলে? সেলের সমবায়কে ব্যাটারি বলে। তাহলে আমি যদি রিমোট থেকে একটা ডান্টির মতন এরকম খুলে বের করে দেখাই, তাহলে ওটাকে কি আমরা ব্যাটারি বলবো? না, ওটাকে কি বলবো? তড়িৎ কোষ বলবো বা ইলেকট্রিক সেল বলবো। তড়িৎ কোষ বলবো বা সেল বলবো। ক্লিয়ার?
কিন্তু এরকম দুটা সেলকে যদি আমি একসাথে কোনো রিমোটে ইউজ করি তাহলে ওটাকে কি বলবো, ওটাকে ব্যাটারি বলবো। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? দেন ওপরের পার্টে কি আছে দেখো, এখানে বলছে বিভিন্ন বৈদ্যুতিক সেল ড্রাই সেল প্রস্তুতিতে কি করা হয়, জিঙ্ক ব্যবহার করা হয় বা দস্তা ব্যবহার করা হয়। ক্লিয়ার? দেখো জিঙ্ককে কিন্তু দস্তাও বলে, দস্তা নামটা তোমরা আগে শুনেছো হয়তো, জিঙ্ককে দস্তাও বলে। লোহার তৈরি জিনিসকে মোর্চার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, একে কি বলে, তড়িৎ জিঙ্ক লেপন বা গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন ক্লিয়ার? গ্যালভানাইজেশন বলে। গ্যালভানাইজেশন আর কিছুই না, এরকম একটা লোহা থাকবে, লোহার উপরে যাতে ইসে না পড়ে, জংকার না পড়ে, তার জন্য কি করা হয়, এর উপরে একটা জিঙ্কের প্রলেপ দিয়ে দেওয়া হয়। ব্যাস, এটাকে কি বলে, গ্যালভানাইজেশন। কোন রকম কনফিউশন? কোন রকম কনফিউশন? এবার বলছে হচ্ছে লোহার তৈরি জিনিস, এটা তো বললাম গ্যালভানাইজেশন। তারপরে জিঙ্ক হোয়াইট প্রস্তুত করতে, এটা ইম্পর্টেন্ট, খাতায় লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট। জিঙ্ক হোয়াইট প্রস্তুতিতে জেডএনএস প্লাস বিএএসও নামক সাদা রং প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়, জিঙ্ক ব্যবহার করা হয়। জিঙ্ক থেকে কি তৈরি হয়, জিঙ্ক হোয়াইট, জেডএনএস প্লাস বিএএসও। ক্লিয়ার? এই জিনিসটা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, 1 নম্বরের কোশ্চেন, যে কি সাদা রং প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়, তখন তোমাকে বলতে হবে জিঙ্ক ব্যবহার করা হয় এবং যৌগটার নাম কি, জিঙ্ক হোয়াইট। ক্লিয়ার? জেডএনএস প্লাস বিএএসও। ক্লিয়ার? ছাপার ব্লক তৈরিতে ব্যবহার করা হয়, মুদ্রার উপাদান রূপে ব্যবহার করা হয়। সায়ানাইড পদ্ধতিতে সোনা এবং রূপা নিষ্কাশনে ব্যবহার করা হয়। তাহলে সোনা এবং রূপা নিষ্কাশনে কি ব্যবহার করা হয়, জিঙ্ক ব্যবহার করা হয়। তাছাড়া যেটা আছে জার্মান সিলভার, পিতল আর ইলেকট্রন প্রস্তুতিতেও কি ব্যবহার করা হয়, জিঙ্ক ব্যবহার করা হয়। তো এটা তো আমি বললাম একটা ট্রিক দেব, কখন দেব, ওই যে যখন আমাকে সংকর ধাতু আর তার উপাদান ধাতু পড়তে হবে তখন আমি ট্রিক দেবো। ক্লিয়ার? আজকেই করাবো, একটু পরে। ক্লিয়ার? তো এখানে সেলের পার্টটা হলো। এবার যেটা আছে ওটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামকে কি লেখে, এএল লেখে। ক্লিয়ার? অ্যালুমিনিয়ামকে কি লেখে, এএল। অ্যালুমিনিয়াম দিয়ে কি প্রস্তুত করা হয় না, অ্যালুমিনিয়াম ঘাত সহনীয়তা এবং উত্তাপ এবং বিদ্যুতের সুপরিবাহী ধর্মের জন্য কপারের পরিবর্তে আজকাল কি ব্যবহার করা হয়, বৈদ্যুতিক তার হিসাবে এবং যন্ত্রপাতি প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। তাহলে অ্যালুমিনিয়াম কি, তড়িতের সুপরিবাহী, এর ঘাত সহনীয়তা এবং উত্তাপ সহনীয়তা কি অনেক বেশি হয়, তার জন্য কপারের পরিবর্তে এটাকে কি ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। তাছাড়া যে বিমান, তারপরে মোটর গাড়ির কাঠামো স্ট্রাকচার বানানোর জন্য কি ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। রান্নার বাসনপত্র তৈরিতে কি ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। এটা তো তোমরা অনেকেই শুনেছো যে অ্যালুমিনিয়ামের বাসন অনেকে কেনে। তো এখানে কি আছে, পাতলা রূপালী প্যাকিং কাগজ প্রস্তুতিতে, ফয়েল পেপার। ক্লিয়ার? উচ্চ উষ্ণতায় বিজারণ ধর্ম প্রদর্শন করায় থার্মিট পদ্ধতিতে কি করা হয়, অ্যালুমিনিয়ামের সাহায্যে এমএন, এফি এবং সিআর প্রভৃতি ধাতু নিষ্কাশন ইউজ করা হয়। তাহলে থার্মিট পদ্ধতিতে কোন ধাতু ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়, এই ধাতুগুলোর নিষ্কাশনের জন্য ব্যবহার করা হয়। কোনো কনফিউশন? আচ্ছা, এবার আমরা যেটা আসবো ওটা হচ্ছে সংকর ধাতু বা অ্যালয়। অ্যালয় কাকে বলে, জিনিসটা ভালো করে বোঝো যে অ্যালয় কাকে বলে। অ্যালয় দেখো, ব্রেড এন্ড বাটার, ব্রেড আর বাটার, বাট ব্রেড বাটার যারা খায় না, ব্রেড আর জেলি দিয়ে তো অনেকে টিফিন নিয়েছে। তো ব্রেডের উপরে যখন আমরা জেলি, দেখো ব্রেড আলাদা খেতে পারি আমি, জেলি আলাদা খেতে পারি, দুটা আলাদা খাবার। বাট যখন আমি দুটাকে একসাথে নিয়ে নিচ্ছি তখন আমি কি করবো, দুটাকে একসাথেই খাবো, ওটা একটা খাবার হিসাবে খাবো। বা ক্রিম বিস্কুট, ক্রিম বিস্কুটে কি হয়, বিস্কুট থাকে, ক্রিম থাকে, তার উপরে বিস্কুট থাকে। তাহলে ক্রিম আমি আলাদা খেতে পারি, বিস্কুট আমি আলাদা খেতে পারি, বাট আমি কি খাই, একটা খাবার হিসাবে খাই ওটাকে। ক্লিয়ার? হ্যাঁ, হতে পারে অনেকে ক্রিম চেটে চেটে খায়, ওটা আলাদা ব্যাপার। ক্লিয়ার? আপাতত যেটা জিনিস বলছি যে হ্যাঁ, ক্রিম বিস্কুটটাকে আমরা একটা খাবার হিসেবে, তাহলে এখানেও সেম জিনিস, দুটা আলাদা আলাদা ধাতু থাকবে, এ একটা ধাতু, বি একটা ধাতু, দুটা মিশে গিয়ে কি ফর্ম করবে, এবি ফর্ম করবে একটা কি, সংকর ধাতু। সংকর ধাতু
ওটা কি একটা একক ধাতুর মতো আচরণ করবে। একক ধাতু মানে একটা ধাতুর মতো আচরণ করবে। যেরকম ক্রিম আর বিস্কুট দুটো আলাদা আলাদা জিনিস, ক্রিম আলাদা খেতে পারি, বিস্কুট আলাদা খেতে পারি, বাট দুটাকে যখন একসাথে নিচ্ছি তখন ওকে আমি একটা খাবার হিসেবে, একক খাবার হিসেবে ব্যবহার করছি। ক্লিয়ার? তো এখানেও সেম জিনিস, এ আর বি দুটা আলাদা ধাতু, বাট দুটাকে যখন মিক্সড করলাম তখন কি হচ্ছে, ওটা একক ধাতুর মতো কি করবে, আচরণ করবে। তাহলে এবার ডেফিনেশনটা আমরা পড়ি। ডেফিনেশনে কি বলছে, ধাতু সংকর বা সংকর ধাতু কাকে বলে? দুই বা ততোধিক ধাতু পরস্পর মিশে যে সমসত্ব বা অসমসত্ব কঠিন মিশ্রণ উৎপন্ন করে, যা একক ধাতুর মতো ব্যবহার করে। এই কথাটা যদি না বলো টোটাল ডেফিনেশন ভুল। একক ধাতুর মতো আচরণ করে বা ব্যবহার করে তাকে কি বলে? সংকর ধাতু বা ধাতু সংকর বলে। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? দেন নেক্সট পার্টটাতে আমাকে কি জানাচ্ছে যে অ্যামালগাম বলতে কি বলছে। দেখো অ্যামালগাম কি বলছে, ধাতু সংকরের একটা জিনিস যদি মার্কারি হয় বা পারদ হয় বা হাইড্রোগায়রাম হয়, তিনটা একই জিনিস, মার্কারি, পারদ, হাইড্রোগায়রাম একই জিনিস, তাহলে আমি কি বলবো ওটাকে? ওটাকে বলবো হচ্ছে অ্যামালগাম। আমরা কি বললাম, এ ছিল বি ছিল মিক্সড হয়ে এ বি ফর্ম করলো, এটা কি? সংকর ধাতু, সংকর ধাতু। কিন্তু আমি কি বললাম, একটা যদি মার্কারি হয়ে যায়, মার্কারি, একটা যদি মার্কারি হয়ে যায় তাহলে এই সংকর ধাতুটার নাম কি হয়ে যাবে? অ্যামালগাম। আমি সরে যাচ্ছি একটু পরে, অ্যামালগাম। এই ক্লিয়ার? কোন রকম কনফিউশন? এটাকে অ্যামালগাম বলে। তাহলে ধাতু সংকরের একটি উপাদান পারদ বা মার্কারি হলে তাকে অ্যামালগাম বলে বা পারদ সংকর বলে। এর ব্যবহার কি কি আসতে পারে? জেডএন, জেডএনএইচজি, এজিএইচজি আর এসএনএইচজি, এভাবেই মাথায় রাখবে। জেডএনএইচজি, এজিএইচজি, এসএনএইচজি। জেডএনএইচজি তড়িৎদ্বার রূপে ব্যবহৃত হয়, এজিএইচজি দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয়, এসএনএইচজি মিরর তৈরিতে ব্যবহার করা হয়। ক্লিয়ার? ব্যাস শেষ। জেডএনএইচজি, এজিএইচজি, এসএইচজি, এসএনএইচজি। ক্লিয়ার? এরপরে কি বলছে, ধাতু সংকর যে আমরা ব্যবহার করি, তো আমরা ধাতু সংকর কেন ব্যবহার করি? দুটা ধাতুকে মিক্সড করার কি দরকার ছিল? আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, আমার মনে হলো যে দুটা ধাতুকে মিক্সড করে দেই, মিক্সড করে দিলাম? কখনোই না। ওটার কিছু একটা অ্যাডভান্টেজ থাকতে হবে। ক্লিয়ার? যেরকম তোমাদের এই রেকর্ডেড সেশনের একটা অ্যাডভান্টেজ আছে, তোমরা 2x স্পিডে দেখতে পারো, সেরকম ধাতু সংকরের কি থাকতে হবে? একটা অ্যাডভান্টেজ থাকতে হবে। অ্যাডভান্টেজটা কি? যে না, ধাতু সংকর যদি আমরা ইউজ করি তাহলে ওটা কি হয়, যে তাপ এবং তড়িৎ পরিবাহিতার প্রয়োজন অনুযায়ী কি করতে পারি, আমি পরিবর্তন করতে পারি। ক্লিয়ার? কোনো একটা ধাতু আছে যেরকম কপার, তাপের সুপরিবাহী, তড়িতের সুপরিবাহী, কিন্তু কিন্তু আরেকটা ধাতু, অন্য কোনো ধাতু একটা আছে, ওটাও কি? তড়িতের সুপরিবাহী, তাপের সুপরিবাহী, কিন্তু ওটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। কিন্তু আমি যদি একটা ধাতুর সাথে আরেকটা ধাতুকে মিশাই, মিশিয়ে ওটাকে আমি নিজের মতো কি করতে পারবো, ওর ওই তড়িৎ এবং তাপের পরিবাহিতাটাকে কন্ট্রোল করতে পারবো। ক্লিয়ার? যেরকম তোমরা এটাকে কন্ট্রোল করতে পারবে, কি করতে পারবে? তোমরা 2x স্পিডেও দেখতে পারো, 1.5x স্পিডেও দেখতে পারো, বাট তোমাদের যখন মনে হচ্ছে যে হ্যাঁ এই কনসেপ্টটা কঠিন আছে, তখন তুমি কি করতে পারবে? তখন এটা নর্মাল স্পিডে দেখলে। ক্লিয়ার? এই যে কন্ট্রোল করার অ্যাডভান্টেজ, এটা কোথায় আছে? এই ধাতু সংকর। ক্লিয়ার? যেটা তোমাদের কাছেও আছে। ক্লিয়ার? এখানে কি বলছে, সংকর ধাতুর কাঠিন্য উপাদান ধাতু অপেক্ষা বেশি হয়। উপাদান ধাতু কাকে বলে? যে এ প্লাস বি দিয়ে এ বি একটা একক ধাতুর মতো আচরণ করতেছে, তাহলে এটাকে বলবো হচ্ছে অ্যালয় বা সংকর ধাতু। তাহলে এই যে অ্যালয় বা সংকর ধাতু আছে, এই ধাতুগুলো কি হয়? এই ধাতু সাপেক্ষে এগুলো কি? এগুলো হচ্ছে উপাদান ধাতু। ক্লিয়ার? এ আর বিটা কি? উপাদান ধাতু। তাহলে কি বলছে, সংকর ধাতুর কাঠিন্য উপাদান ধাতু অপেক্ষা অনেক বেশি হয়, ওটা অনেক মজবুত। ক্লিয়ার? এবার বলছে সংকর ধাতুর ক্ষয়ের পরিমাণ অনেক কম হয়, তার জন্যই আমরা ইউজ করি। আর ঘাত সহনশীলতা, নমনীয়তা এবং সম্প্রসারণশীলতা নিয়ন্ত্রণ করা যায়, মানে তুমি কন্ট্রোল করতে পারবে। টোটালটা তোমার হাতে আছে। ক্লিয়ার? এবার একটা ভীষণ ভয়ানক জিনিসে আসবো, বাট জিনিসটা এত ভয়ানক হবে না, কারণ আমি জিনিসটাকে ক্লিয়ার করে দেবো। তোমাদেরকে কি মাথায় রাখতে হবে? এই জিনিসটা মাথায় রাখতে হবে যে
কোন সংকর ধাতুর মধ্যে কি কি উপাদান ধাতু আছে এটা মাথায় রাখতে হবে। এটা পড়ার আগে আমি যে জিনিসটা দিচ্ছি ওটা পড়, কি আছে তাহলে ফার্স্টে তো পড়ো। এখানে আমাদেরকে যেটা জানতে হবে ওটা হচ্ছে কপার, কপার বা তামা। তামার সাথে যদি আমি কি কি অ্যাড করতে পারি, তামার সাথে এসএন অ্যাড করতে পারি, তামার সাথে জিঙ্ক অ্যাড করতে পারি, অ্যাড করব, ক্লিয়ার, অ্যাড করব। তামার সাথে যদি এসএন অ্যাড করি তাহলে ওটা কি ফর্ম করবে, তামার সাথে যদি এসএন অ্যাড করি তাহলে ওটা ফর্ম করবে হচ্ছে কাঁসা বা বেল মেটাল। কি ফর্ম করবে, কাঁসা বা বেল মেটাল, কাঁসা ফর্ম করবে বা বেল মেটাল, বেল মেটাল, হ্যাঁ বলের বি, বেল মেটাল ফর্ম করবে, এটা ইম্পর্টেন্ট। কিন্তু এটার সাথেই যদি জেডেন ফর্ম ইউজ করি তাহলে জেডেন ইউজ করলে কি ফর্ম হবে, পিতল ফর্ম হবে বা ব্রাশ ফর্ম হবে, পিতল ফর্ম হবে বা ব্রাশ ফর্ম হবে, পিতল বা ব্রাশ, ক্লিয়ার। তাহলে বেল মেটালের মধ্যে কি থাকে, কপার প্লাস এসএন থাকে, এটার মধ্যে কি থাকে, কপার প্লাস জেডেন থাকে। কিন্তু যদি কপারের সাথে এসএন আর জেডেন দুটাই অ্যাড করি তাহলে কি ফর্ম হবে, তাহলে ফর্ম হবে ব্রোঞ্জ, ক্লিয়ার। এই তিনটা নিয়ে কারো কোনো কনফিউশন, কপার আছে, কপারের সাথে এসএন অ্যাড করব কাঁসা, কপারের সাথে পিতল অ্যাড করব ব্রাশ ফর্ম হবে, সরি কপারের সাথে জেডেন অ্যাড করব পিতল ফর্ম হবে বা ব্রাশ ফর্ম হবে, ক্লিয়ার। পিতল বা ব্রাশ একই জিনিস। এবার পিতলের সাথে আমি কি অ্যাড করতে পারি, নিকেল অ্যাড করতে পারি বা এফি অ্যাড করতে পারি। দেখো পিতলের সাথে যদি আমি এফি অ্যাড করি, এফি অ্যাড করলে পরে কি ফর্ম হবে, এই যে পিতলের সাথে যদি আমি এফি অ্যাড করি তাহলে ডেন্টা মেটাল ফর্ম হবে, আর যদি এনআই নিকেল অ্যাড করি তাহলে ওটা কি ফর্ম করবে, জার্মান সিলভার ফর্ম করবে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, এটার দুটা পার্ট হচ্ছে, কি অ্যাড করব, একবার আমি অ্যাড করব এফি, তাহলে কি ফর্ম করবে, ডেন্টা মেটাল, ডেন্টা মেটাল ফর্ম করবে। আর এখান থেকে যদি আমি নিকেল অ্যাড করি তাহলে কি ফর্ম হবে, জার্মান সিলভার ফর্ম হবে। আমি সরে যাচ্ছি একটু পরে দেখে নাও, ক্লিয়ার, জার্মান সিলভার ফর্ম, ক্লিয়ার, কোন রকম কনফিউশন। দেখো এত পর্যন্ত জিনিসটা তো ক্লিয়ার হয়ে গেল যে হ্যাঁ এটার মধ্যে কি আছে, কপার আছে, কপারের সাথে এসএন অ্যাড করব বেল মেটাল বা কাঁসা, জেডেন অ্যাড করব পিতল ফর্ম হবে। এবার পিতলের সাথে আয়রন অ্যাড করব ডেন্টা মেটাল, নিকেল অ্যাড করব জার্মান সিলভার, ক্লিয়ার। ওদিকে ব্রোঞ্জ কি করে ফর্ম হচ্ছিল, এসএন আর জেডেন দুটাই অ্যাড করে দিচ্ছি, ক্লিয়ার, কোন রকম কনফিউশন। তাহলে এখন আমরা এই পার্টটাতে আসি, এই পার্টটাতে আমাকে তাহলে কি কি মাথায় রাখতে হবে, দেখো এখানে ইনভার ইম্পর্টেন্ট, ইনভার মাথায় রাখতে হবে, স্টেইনলেস স্টিল ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে, কাঁসা তো হয়ে গেছে, পিতল তো হয়ে গেছে, ব্রোঞ্জ তো হয়ে গেছে, জার্মান সিলভার হয়ে গেছে, ইলেকট্রন মাথায় রাখতে হবে, ডেন্টা মেটাল হয়ে গেছে, ডুরালুমিন মাথায় রাখতে হবে। তাহলে এতগুলোর থেকে শুধুমাত্র তোমাকে চারটা মাথায় রাখতে হবে, বাকিগুলো তো চার্টে চলে আসবে। আর যেটা আছে ওটা হচ্ছে ম্যাগনেলিয়াম। দেখো ম্যাগনেলিয়াম সব থেকে ইজি জিনিস, আর এটা জীবনে কোনোদিন পরীক্ষায় জিজ্ঞাসা করবে, কেন জিজ্ঞাসা করবে না, তার কারণ হচ্ছে ম্যাগনেলিয়াম নামটা শুনলে পরেই আমরা বুঝতে পারি যে ওটার মধ্যে ম্যাগনেসিয়াম আছে আর অ্যালুমিনিয়াম আছে, ক্লিয়ার। তার জন্য ম্যাগনেলিয়াম জিজ্ঞাসা করবে না। কি জিজ্ঞাসা করতে পারে, ইলেকট্রন। আমাকে যদি বলো এই চারটার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে ইলেকট্রন ইম্পর্টেন্ট, ইনভার ইম্পর্টেন্ট। কেন ইনভার ইম্পর্টেন্ট, তার কারণ ইনভার আমরা তাপ চ্যাপ্টারটাতে পড়ে আসছি, মানে তাপের যে চ্যাপ্টার আছে, তাপের প্রসারণ, ওই যে ওই পার্টটাতে কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ, ওই পার্টটাতে আমরা কি পড়ে আসছি, ইনভার পড়ে আসছি। সবচেয়ে কম প্রসারণ কার হয়, ইনভারের। তো ওটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ওই চ্যাপ্টারে ইনভার ছিল তাহলে এটাতে আসতে পারে। আর কি, ইলেকট্রন।
যে এই চ্যাপ্টারটা পড়ে যায়নি তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমরা এখন এই চ্যাপ্টারটা পড়োনি, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ইলেকট্রনের উপাদান ধাতুগুলি, তোমরা বলে স্যার ইলেকট্রন তো পরমাণুর মধ্যে থাকে, তাহলে এটার উপাদান ধাতু কি করে হবে? এটা তো কোনো ধাতুই না। কিন্তু দেখো এখানে কি একটা ধাতুরও নাম রেখে দিয়েছে ইলেকট্রন, মানে সংকর ধাতুর নাম রেখে দিয়েছে ইলেকট্রন, তার জন্য এটা ইম্পর্টেন্ট। তার জন্য স্যাররা ফার্স্টেই মাথায় ভাববে যে হ্যাঁ ইলেকট্রন যদি দেই তাহলে অনেকেই না পারতে পারে। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে স্যাররা কোয়েশ্চেন করার আগে কি কি ভাবে, আমি জাস্ট ওই থিঙ্কিংটা বললাম। তো হ্যাঁ ইলেকট্রন ইম্পর্টেন্ট। এরপরে কি আছে? ও এখানে আরেকটা জিনিস যেটা ছিল ওটা হচ্ছে তোমাদেরকে স্টেইনলেস স্টিলটা পড়তে হবে। স্টেইনলেস স্টিলের মধ্যে কি আছে? আয়রন, ক্রোমিয়াম, কার্বন। ক্লিয়ার? আর এই দিক থেকে ডুরালুমিনের মধ্যে কি আছে? অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। ক্লিয়ার? অ্যালুমিনিয়াম, কপার, এমএম, অ্যালুমিনিয়াম, কপার, এমএম। অ্যালুমিনিয়াম দিয়ে অ্যালুমিনিয়াম হলো, কপার অ্যালুমিনিয়াম দিয়ে অ্যালুমিনিয়াম হলো, কপার দিয়ে কপার হলো, এমএম দিয়ে ম্যাগনেসিয়াম হবে, ম্যাঙ্গানিজ হবে। তাহলে অ্যালুমিনিয়াম, কপার, এমএম। ক্লিয়ার? এরপরে যেটা আসছে এবার আমরা বলবো হচ্ছে খনিজ কাকে বলে আর হচ্ছে আকরিক কাকে বলে। দেখো খনিজ আর আকরিক, এখানে একটা বস্তু আছে প্রকৃতি থেকে পাচ্ছি, এটাতেও একটা কি আছে? বস্তু আছে প্রকৃতি থেকে পাচ্ছি। এটা এ, এটা বি, আর এটা থেকে আমরা কোনো একটা ধাতু সি পাচ্ছি। এর থেকেও আমি সি ধাতুটা পাচ্ছি, বি এর থেকেও আমি কি পাচ্ছি? সি ধাতুটা পাচ্ছি। কিন্তু এর থেকে আমি সহজে কম খরচে পাচ্ছি, কিন্তু এটা থেকে আমি সহজে পাচ্ছি না, কম খরচেও পাচ্ছি না। ক্লিয়ার? খরচেও পাচ্ছি না। তাহলে এইটা কি হবে? দুটাই কি হবে? দুটাই খনিজ। এটাও খনিজ, এটাও খনিজ। কার খনিজ? সি এর খনিজ। বাট একে আমরা আকরিকও বলবো, বাট বি কে আমরা আকরিক বলবো না। ক্লিয়ার? কেন? তার কারণ হচ্ছে ফার্স্টে তো খনিজের ডেফিনেশনটা বুঝি। প্রকৃতিতে কোনো ধাতু যৌগ আকারে অবস্থান করলে ওই যৌগকে মৌলটির খনিজ বলে। প্রকৃতিতে কোনো একটা ধাতু আছে কিন্তু ওটা অন্য কোনো একটা পদার্থের সাথে যৌগ আকারে অবস্থান করছে, তাহলে এই যৌগটাকে কি বলবো? এই ধাতুটার খনিজ বলবো। ক্লিয়ার? কিন্তু আকরিক কাকে বলে? যে সকল খনিজ থেকে সহজে, কম খরচে এবং কম দৈহিক পরিশ্রমে কি করা যায়? ধাতু নিষ্কাশন করা যায়, তাকে কি বলে? আকরিক বলে। ওই ধাতুর আকরিক বলে। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে? আকরিক কাকে বলে? যে সকল খনিজ পদার্থ থেকে প্রয়োজনীয় ধাতুকে অল্প খরচে, সহজে, কম দৈহিক পরিশ্রমে নিষ্কাশন করা যায় তাকে কি বলে? ওই ধাতুর আকরিক বলে। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? আকরিক, যেরকম আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দিই, যে আয়রন পাইরাইটিস আছে, আয়রন পাইরাইটিস আছে, আয়রন পাইরাইটিস আছে, আর এদিকে আছে হেমাটাইট, হেমাটাইট আছে। এটার থেকেও আমি আয়রন পাচ্ছি, এটার থেকেও আমি কি পাচ্ছি? আয়রন পাচ্ছি। ক্লিয়ার? বাট এটার থেকে আমি কিসে পাচ্ছি না? সহজে পাচ্ছি না। এক তো সহজে পাচ্ছি না, কম খরচে পাচ্ছি না, দৈহিক পরিশ্রম অনেক বেশি লাগছে। কিন্তু হেমাটাইট থেকে আমি সহজে, কম খরচে ধাতু নিষ্কাশন করতে পারছি। তাহলে এখানে হেমাটাইটটা কি হবে? হেমাটাইটটা হচ্ছে আমার আকরিক হবে। বাট আয়রন পাইরাইটিস কি আমার আকরিক হবে? না। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? খনিজ মল কাকে বলে? দেখো খনিজ মল ইজি একটা জিনিস, বাস তোমাদেরকে এতটুকু জিনিস মাথায় রাখতে হবে। এটা কি আছে? এ আছে। এ কি? কোন একটা খনিজ আছে বা আকরিক আছে। ক্লিয়ার?
এবার এর থেকে আমি কি করলাম, আমি এখান থেকে সি ধাতুটাকে বের করে দিলাম। সি ধাতুটাকে বের করে নিলে কিছু অশুদ্ধি পড়ে থাকবে, অশুদ্ধি পড়ে থাকবে যেটা আমার ধাতু না, যেটা আমার প্রয়োজন নেই, ধাতু হিসেবে প্রয়োজন নেই। তাহলে এটাকে আমি কি বলবো, খনিজ মল। যেটা খনিজ থেকে পাচ্ছি ওটা হচ্ছে খনিজ মল। ধাতু নিষ্কাশন করার পরে যেটা পড়ে থাকছে, খনিজ থেকে ধাতু নিষ্কাশন করার পরে যেটা পড়ে থাকছে ওটাকে কি বলে, খনিজ মল বলে। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? তাহলে এর পরে পার্টটাতে আছে, দেখে নাও কোশ্চেন এখানে কি লেখা আছে। আকরিকের মধ্যে আসল ধাতব পদার্থের সঙ্গে মিশ্রিত মাটি, বালি, সালফেট প্রভৃতি অশুদ্ধি বা অপদ্রব্যকে কি বলে, খনিজ মল বলে। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? দেখো এই পার্টটা যদি কমপ্লিট হয়ে যায় দেন তারপরে পার্টটাতে আসছি যে হ্যাঁ এখানে কি বলছে, এখানে তোমাকে কি পড়তে হবে, যে কতগুলো ধাতু আছে ওই ধাতুগুলোর আকরিকের নামগুলো তোমাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। যেমন দেখো এখানে কি আছে, আয়রন আছে। আয়রন মানে কি, এফি। তাহলে এফির অক্সাইড রূপে কি পাচ্ছি আমরা, এফির অক্সাইড রূপে রেড হেমাটাইট, ব্রাউন হেমাটাইট, আর কি পাচ্ছি, ম্যাগনেটাইট পাচ্ছি। তাহলে এফির অক্সাইড রূপে আমরা কি কি পাচ্ছি, এফির অক্সাইড রূপে আমরা পাচ্ছি, তাহলে এখানে কি আছে, এফি, এফি, এফির অক্সাইড রূপে, অক্সাইড রূপে কি পাচ্ছি, অক্সাইড রূপে পাচ্ছি ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট, ব্রাউন হেমাটাইট, হেমাটাইট, আর কি পাচ্ছি, রেড হেমাটাইট। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? হেমাটাইট। ক্লিয়ার? তিনটা জিনিস পাচ্ছি কি, অক্সাইড রূপে হচ্ছে ম্যাগনেটাইট, ব্রাউন হেমাটাইট, রেড হেমাটাইট। আর এর উপরে যেটা আছে কার্বনেট রূপে কি পাচ্ছি, কার্বনেট রূপে পাচ্ছি সিডেরাইট। দেখো এগুলো ইন্টারেস্টিং। কার্বনেট, কার্বনেট, কার্বনেট রূপে কি পাচ্ছি, সিডেরাইট। এটা তো মনে রাখার মতো। কি পাচ্ছি, ম্যাগনেটাইট পাচ্ছি, ব্রাউন হেমাটাইট, রেড হেমাটাইট অক্সাইড রূপে, আর কার্বনেট রূপে পাচ্ছি হচ্ছে সিডেরাইট। তো এতটুকুনো যদি বলতে হবে Fe2O3 হবে, এটার ক্ষেত্রে কি হবে, ব্রাউন হেমাটাইট, রেড হেমাটাইটের ক্ষেত্রে কি হয়, Fe2O3 সাথে জল যুক্ত হয়, তার জন্য ওটা একটু ডিফারেন্স হয়, একটা ব্রাউন হয় একটা রেড হয়, তার জন্য ওটা ব্রাউন হেমাটাইট একটা রেড হেমাটাইট। ক্লিয়ার? তো মেইনলি স্ট্রাকচার এটাই থাকে, Fe2O3 সাথে যদি জল অ্যাড থাকে তাহলে একটু আলাদা কালার হয়, যদি জল অ্যাড না থাকে তাহলে একটু আলাদা কালার হয়। ক্লিয়ার? তো মোদ্দা কথা ব্রাউন হেমাটাইট, রেড হেমাটাইট, তাছাড়া কি থাকে, ম্যাগনেটাইট, কার্বনেট রূপে সিডেরাইট। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? এরপরে যেটা আসছে ওটা হচ্ছে কপার। ক্লিয়ার? তো কপারের মধ্যে আমরা কি পড়বো, যে কপারের মধ্যে কি আছে, কার্বনেট রূপে আছে ম্যালাকাইট, অ্যাজুরাইট। এটা ইম্পর্টেন্ট, এই যে ম্যালাকাইট যেটা লেখা আছে এটা ইম্পর্টেন্ট, ম্যালাকাইট। ক্লিয়ার? অ্যাজুরাইট মনে রাখতেও পারো নাও রাখতে পারো। অক্সাইড রূপে কি আছে, অক্সাইড রূপে কিউপ্রাইট, কিউপ্রাইট এটা ইম্পর্টেন্ট। সালফাইড রূপে কি আছে, সালফাইড রূপে কপার গ্ল্যান্স, এটা রেড কালার দিয়ে লিখে দিচ্ছি আমি, আমি কিন্তু বারবার এটা রেড কালার দিয়ে লিখে দিচ্ছি, কপার গ্ল্যান্স। কপার গ্ল্যান্সের সংকেত সহ মাথায় রাখতে হবে Cu2S। এটা কি, এটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটা এক্সামে আসার মতো, অনেকবার এসছে, আবারও আসবে। ক্লিয়ার? এরপর যেটা আছে কপার পাইরাইটিস, কপার পাইরাইটিস এই যে এটা, নামটা মনে রাখো তাহলেই হবে, কপার পাইরাইটিস। ক্লিয়ার? তাহলে সালফাইড রূপে কপার গ্ল্যান্স, কপার পাইরাইটিস। ক্লিয়ার? জিঙ্কেরটা আবার রেড কালার দিয়ে লিখে দেব, জিঙ্কেরটা সালফাইড রূপে জিঙ্ক ব্লেন্ড, টেস্ট পেপার খুলবে, জিঙ্ক ব্লেন্ড, জেডএনএস, এটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটা বারবার আসে। তাছাড়া কি আসবে, কার্বনেট রূপে হচ্ছে ক্যালামাইন ইম্পর্টেন্ট, আর অক্সাইড রূপে জিঙ্কাইট ইম্পর্টেন্ট। ব্যাস। ক্লিয়ার? অক্সাইড রূপে জিঙ্কাইট, কার্বনেট রূপে ক্যালামাইন, সালফাইড রূপে জিঙ্ক ব্লেন্ড। ব্যাস। ক্লিয়ার?
এখান থেকে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের জন্য কি মাথায় রাখতে লাগবে? বক্সাইট গিপসাইট। অক্সাইড রূপে কি হবে? বক্সাইট গিপসাইট। এটা তো ইন্টারেস্টিং, ভালো লাগতেছে। হ্যাঁ, বক্সাইট গিপসাইট, ক্লিয়ার। ফ্লুরাইড রূপে কি হবে? ক্রায়োলাইট। ফ্লুরাইড রূপে কি হবে? ক্রায়োলাইট। ক্রায়োলাইট থেকে আমরা ধাতু নিষ্কাশন করব কিছুক্ষণ পরে। আর সালফাইড রূপে হচ্ছে অ্যালুনাইট। অ্যালুনাইট মনে রাখতেও পারো, নাও রাখতে পারো, যা যতগুলো মার্ক করে দিয়েছি তার মধ্যে তো চলে আসবে, ক্লিয়ার। যেগুলো মার্ক করে দিয়েছি ওগুলোর মধ্যেই চলে আসবে, ক্লিয়ার। কোনো কনফিউশন? অক্সাইড হলো। দেন আকরিক মাত্রেই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। এক্সাম্পল দিব, একটু আগে এক্সাম্পল দিয়ে এসছি। আয়রন পাইরাইটিস, আয়রন পাইরাইটিস। আর এদিকে কি? হেমাটাইট, ক্লিয়ার। তাহলে আয়রন পাইরাইটিস খনিজ, হেমাটাইটও খনিজ। বাট হেমাটাইট থেকে সহজে, কম খরচে, কম দৈহিক পরিশ্রমে আমরা কি করতে পারি? ধাতু নিষ্কাশন করতে পারি। তার জন্য হেমাটাইটকে কি বলবো? আকরিকও বলবো। বাট আয়রন পাইরাইটিস কোন রকম আকরিক না, আকরিক নয়, ক্লিয়ার। তার জন্য কি হচ্ছে? দেখো, সব খনিজই কি হচ্ছে? সব আকরিকই কি হচ্ছে? খনিজ হচ্ছে। বাট সব খনিজ কি আকরিক হচ্ছে? হচ্ছে না, ক্লিয়ার। কোন রকম কনফিউশন? নেক্সট পার্ট দেখো, এটা পার্ট গেল আমাদের ধাতুবিদ্যার, যেটা মুখস্থ করার পার্ট। দেখো, ধাতুবিদ্যাকে যদি আমরা দুটা পার্টে ডিভাইড করি, একটা হচ্ছে রাট্টা মারতে লাগবে, আর 2 নাম্বার পার্ট যেটা আছে ওটা হচ্ছে বুঝতে হবে। রাট্টা মারার পার্টটা আমি একটু একটু বুঝিয়ে বুঝিয়ে দিলাম, দেন কতগুলো ট্রিক দিলাম, একটা চার্ট বানিয়ে দিলাম, ওভাবে তোমাকে পড়তে হবে। আর যেটা বোঝার জিনিস ওটা হচ্ছে এখন থেকে স্টার্ট হচ্ছে। ধাতুবিদ্যার প্রসঙ্গে জারণ বিজারণ। দেখো, ফার্স্টে তো বলি জারণ কাকে বলে, দেন বলছি বিজারণ কাকে বলে। টোটাল অ্যান্সারটাই যদি দেই, জারণ কাকে বলে, জারণ মাথায় রাখবে অক্সিজেন, হাইড্রোজেন আর ইলেকট্রনের রেসপেক্টে আমি বলতে পারি। অক্সিজেন যুক্ত হওয়া, হাইড্রোজেন বেরিয়ে যাওয়া, বা ইলেকট্রন বেরিয়ে যাওয়াকে কি বলে? জারণ বলে, ক্লিয়ার। কোনো একটা যৌগ আছে, ওই যৌগটার থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় বা ইলেকট্রন বেরিয়ে যায়, বা ওই যৌগটাতে অক্সিজেন যুক্ত হয়, তাহলে পরে ওটাকে কি বলবো? জারণ বলবো, ক্লিয়ার। কোনো রকম কনফিউশন? তাহলে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, এক্সাম্পলের মধ্যে কি আসবে? কপার আছে, কপারে কি আছে? Cu2+, এর সাথে কি হচ্ছে? না, কপার দিয়ে হবে না, সোডিয়াম আছে। সোডিয়াম থেকে কি হচ্ছে? একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ক্লিয়ার। সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি হবে? Na প্লাস ইলেকট্রন মাইনাস হবে। তাহলে এখানে কি ছিল? ইলেকট্রনটা ছিল, বাট ইলেকট্রন একটা বেরিয়ে গেল, বেরিয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালিতে সোডিয়ামের কি হলো? সোডিয়ামের জারণ হলো, ক্লিয়ার। সোডিয়ামের জারণ হলো, তার কারণ কি? এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল। আরেকটা যদি এক্সাম্পল দিই, যেরকম কপার আছে, কপার থেকে দুটা ইলেকট্রন বেরিয়ে যদি যায় তাহলে এটা Copper2+ হয়ে যাবে। তাহলে দুটা ইলেকট্রন, দেখো কপারের মধ্যে প্রোটন আর ইলেকট্রন সেম আছে, বাট এখান থেকে যদি দুটা ইলেকট্রন বেরিয়ে যায়, এটা ইলেকট্রন, এটা প্রোটন, দুটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে কি হলো? প্রোটন বেশি হয়ে গেল না? তাহলে প্রোটন কতগুলো বেশি হলো? দুটা প্রোটন বেশি আছে,
তাহলে দুটা প্রোটন বেশি যদি থাকে তাহলে এখানে কি হবে, কপার 2+। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? তাহলে এখানে কপারের কি হচ্ছে, জারণ। ক্লিয়ার? এবার যদি তোমাদেরকে বিজারণ বোঝাই, বিজারণও সেম জিনিস, একটু জাস্ট আলাদা, উল্টাটা হবে খালি। বিজারণ কি, অক্সিজেন, হাইড্রোজেন আর ইলেকট্রন। অক্সিজেন কি, অক্সিজেন বেরিয়ে যাওয়া, হাইড্রোজেন যুক্ত হওয়া বা ইলেকট্রন যুক্ত হওয়াকে কি বলে, বিজারণ বলে। এক্সাম্পল দেখি, এক্সাম্পলে কি আছে, ক্লোরিন মাইনাস আছে। ক্লোরিন মাইনাস মানে কি, ক্লোরিন পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সেম আছে, বাট ক্লোরিন মাইনাস মানে ওর কাছে একটা ইলেকট্রন বেশি আছে। তাহলে ওর কাছে একটা ইলেকট্রন বেশি আছে, আচ্ছা ক্লোরিন মাইনাস না, ক্লোরিন মাইনাস দিয়ে হবে না, এটা এটা হচ্ছে কপার, কিসে দিয়ে হবে, কপার দিয়ে দেখাতে পারি। দেখো কপার দিয়ে যদি দেখাই, CO2+ দিয়ে যদি দেখাই, CO2+ আছে, CO2+ থেকে কি ফর্ম হচ্ছে, দুটা ইলেকট্রন যুক্ত হচ্ছে। CO2+ আছে, CO2+ এর সাথে দুটা ইলেকট্রন যুক্ত হচ্ছে। দুটা ইলেকট্রন যুক্ত হলে কি ফর্ম হবে, Cu ফর্ম হচ্ছে। তাহলে এখানে কপারে দুটা ইলেকট্রন কম ছিল, দুটা ইলেকট্রন যুক্ত হলো, তার মানে এটার কি হলো, বিজারণ হলো। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? বুঝতে পারছো তোমরা? আর যেটা আমি দেখাচ্ছিলাম ওই ক্লোরিনের ওই পার্টটা দিয়ে যদি দেখাই, ক্লোরিনটাতে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ক্লোরিনটাতে জারণ হচ্ছে, Cl মাইনাস আছে। দেখো ক্লোরিনের নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন সেম আছে, কিন্তু ক্লোরিন আয়ন মানে মাইনাস আছে, মানে ওর একটা ইলেকট্রন বেশি আছে। তাহলে ক্লোরিনের একটা ইলেকট্রন বেশি আছে, তাহলে এখন ও কি করবে, একটা ইলেকট্রন যদি ও ত্যাগ করে দেয়, তার মানে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে এখানে Cl আছে প্লাস একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে এটাকে কি বলবো, জারণ বলবো বা অক্সিডেশন বলবো। ক্লিয়ার? অক্সিডেশন। কোন রকম কনফিউশন? এরপরে যেই পার্টটা আছে, হ্যাঁ এটা গেল জারণ। আর তুমি কোথায় লিখলাম, জারণ। আচ্ছা ঠিক আছে, এবার তোমাদেরকে যেটা পড়তে হবে ওটা হচ্ছে ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি। দেখো ধাতু নিষ্কাশনের জন্য যে পদ্ধতিগুলো আছে, ফার্স্টে যেটা আছে ওটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতি। ক্লিয়ার? দেন যেটা আছে কার্বন বিজারণ পদ্ধতির পরে হার্মিট পদ্ধতি। হার্মিট পদ্ধতি। এরপর যেটা আছে ওটা হচ্ছে শতক বিজারণ পদ্ধতি। তারপরে যেটা আছে ওটা হচ্ছে তড়িৎ বিজারণ। ক্লিয়ার? তাহলে ফার্স্ট হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি, দেন থার্মিট পদ্ধতি, দেন শতক বিজারণ পদ্ধতি আর তড়িৎ বিজারণ পদ্ধতি। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? তো ফার্স্টে যেটা আছে কার্বন বিজারণ পদ্ধতি। আচ্ছা আগে দেখে নাও এখানে কোনটার সময় কোন পদ্ধতি ইউজ করবে। দেখো এখানে লেখা আছে যে ফার্স্ট তড়িৎ বিজারণ পদ্ধতি কখন ইউজ করব, তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কাদের ক্ষেত্রে ইউজ করব, যারা অধিকতর সক্রিয় ধাতু আছে। ক্লিয়ার? কার্বন বিজারণ কাদের ক্ষেত্রে ইউজ করব, এই যে Zn Fe Pb এদের ক্ষেত্রে কি ইউজ করব, কার্বন বিজারণ পদ্ধতি। ক্লিয়ার? কার্বন বিজারণ পদ্ধতি ইউজ করব। তারপরে কি আছে, শতক বিজারণ পদ্ধতি। শতক বিজারণ পদ্ধতি ইউজ করব কপার, হাইড্রোগাইরাম, Ag আর Pt এর ক্ষেত্রে। আর ভৌত পৃথকীকরণ পদ্ধতি হচ্ছে অরাম বা সোনার ক্ষেত্রে। ক্লিয়ার? সোনার ক্ষেত্রে এটা ইউজ করব। তাহলে ফার্স্টে যদি এক এক করে দেখি, তাহলে এখানে ফার্স্টে কি আছে, কার্বন বিজারণ পদ্ধতি। তাহলে দেখো কার্বন বিজারণ পদ্ধতি জানার জন্য তোমাকে একটা জিনিস জানতে হবে, কার্বন বিজারণ পদ্ধতি আর বশীকরণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতি এর আন্ডারে একটা জিনিস আছে, আন্ডারে না ঠিক মানে একই সাথে আছে, ওটা হচ্ছে বশীকরণ পদ্ধতি। বশীকরণ পদ্ধতি। তাহলে ফার্স্টে বশীকরণ পদ্ধতিটা বলে নিই।
দেন কার্বন বিজারণ পদ্ধতি আসবে। ভস্মীকরণ পদ্ধতিটা কি, যে কোনো একটা পদার্থ আছে, ওটার কি আছে, সালফাইড আছে, সালফাইডকে যদি আমি পুড়িয়ে অক্সিজেনের উপস্থিতিতে আমি যদি পুড়িয়ে ওটাকে কিসে কনভার্ট করতে পারি, অক্সাইডে কনভার্ট করতে পারি, তাহলে ওই অক্সাইড থেকে আমি ওই ধাতুটাকে কি করতে পারবো, নিষ্কাশন করতে পারবো। যেরকম কি একটা এক্সাম্পল যদি দিই, একটা এক্সাম্পলের মধ্যে কি বলতে পারি, যে ZnCO3 আছে, ZnCO3 জিঙ্ক কার্বনেট, আরেকটা কি আছে, জিঙ্ক কার্বনেটকে যদি আমি তাপ দিই তাহলে এখানে কি ফর্ম হবে, ZnO ফর্ম হবে বা জিঙ্ক অক্সাইড ফর্ম হবে, জিঙ্ক অক্সাইড ফর্ম হবে। আর সাথে কি উৎপন্ন হচ্ছে, জিঙ্ক অক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন। তাহলে এটা কি, ZnCO3 থেকে ভস্মীকরণ পদ্ধতিতে জিঙ্ক অক্সাইড উৎপন্ন করবে। বা যদি আমাদের কাছে জিঙ্ক সালফাইড থাকতো তাহলেও ভস্মীকরণ পদ্ধতিতে আমি কি উৎপন্ন করতাম, জিঙ্ক অক্সাইড উৎপন্ন করতাম। ক্লিয়ার? তাহলে জিঙ্ক অক্সাইড কোন পদ্ধতিতে উৎপন্ন করতেছি, ভস্মীকরণ পদ্ধতি। এবার ভস্মীকরণ পদ্ধতিতে আমি যদি ZnO প্লাস কার্বনের সাথে রিয়াকশন করাই, এটা হচ্ছে কার্বন বিজারণ স্টার্ট হচ্ছে। তাহলে কি উৎপন্ন হবে, Zn প্লাস কার্বন মনোক্সাইড। আর আবার যদি কোনো একটা ZnO কার্বন মনোক্সাইড এই কার্বন মনোক্সাইডের সাথে রিয়াক্ট করে, তাহলে আবার কি Zn ফর্ম করবে, আর কি ফর্ম করবে, CO2 ফর্ম করবে। এটা হচ্ছে কার্বন বিজারণ। ক্লিয়ার? কার্বনের উপস্থিতিতে যদি তাপ প্রয়োগ করি তাহলে কি হবে, Zn প্লাস কার্বন মনোক্সাইড ফর্ম হবে। আবার এই কার্বন মনোক্সাইড যদি ZnO এর সাথে রিয়াক্ট করে তাহলে কি ফর্ম হবে, Zn প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস ফর্ম হবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতিতে কি ফর্ম করলাম না, এই যে ধাতুটাকে নিষ্কাশন করলাম। ক্লিয়ার? তাহলে এটার যদি আমি একটা নর্মাল জেনারেল ফর্মুলা লিখি তাহলে কি হবে, ধাতব অক্সাইড আছে, ধাতব অক্সাইড আছে, এ কার্বনের উপস্থিতিতে কি করবে, রিয়াক্ট করবে, করে কি ফর্ম করবে, ধাতু ফর্ম করবে, আর এর সাথে কি উৎপন্ন করবে, কার্বন মনোক্সাইড। এটাকে কি বলে, কার্বন মনোক্সাইড। ক্লিয়ার? এরপর আবার এই ধাতব অক্সাইড কার্বন মনোক্সাইডের সাথে রিয়াক্ট করে কি ফর্ম করবে, আবার ধাতু ফর্ম করবে, প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস ফর্ম করবে। এটা কি, এটা হচ্ছে ধাতু, আর এখানে কি, এটা হচ্ছে ধাতব অক্সাইড। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? দেখে নাও একবার। এটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতির আগে কার্বন ভস্মীকরণ পদ্ধতি ইউজ করে, সবাই দেখতে পাচ্ছ তো ঠিকঠাক করে? একবার আমি দেখে নিতে হবে। হ্যাঁ, সবাই দেখে নাও। এখানে কি আছে, কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতিতে কি হচ্ছে, ফার্স্টে কার্বন বিজারণ পদ্ধতিতে দেখো, ফার্স্টে তো ভস্মীকরণ ইউজ হচ্ছে। ভস্মীকরণ পদ্ধতিতে কি হচ্ছে, যে ভস্মীকরণ পদ্ধতিতে যদি জিঙ্ক কার্বনেট থাকে বা সালফাইড থাকে তাহলে ওটাকে আমরা ফার্স্টে কি করি, পুড়িয়ে নিয়ে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে আমরা কিসে কনভার্ট করি, ওটা হচ্ছে ZnO তে কনভার্ট করি। এখানে কি আছে, জিঙ্ক কার্বনেট আছে, ওটাকে পুড়িয়ে কিসে কনভার্ট করতেছি, ZnO প্লাস CO2 তে কনভার্ট করতেছি। ক্লিয়ার? এরপর কি হচ্ছে, এই জিঙ্ক অক্সাইডটাকে আমরা কি কার্বনের সাথে রিয়াক্ট করাচ্ছি। জিঙ্ক অক্সাইডটাকে কার্বন বা কোকের সাথে যদি রিয়াক্ট করাই তাহলে Zn উৎপন্ন হয় প্লাস কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। দেন এই কার্বন মনোক্সাইডটা আবার গিয়ে ZnO এর সাথে রিয়াক্ট করে, ZnO এর সাথে গিয়ে রিয়াক্ট করে কি ফর্ম করে, আবার ধাতু ফর্ম করে, আবার কি ফর্ম করে, কার্বন ডাই অক্সাইড ফর্ম করে। ক্লিয়ার? একবার দেখে নাও টোটাল জিনিসটা। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? যদি কোন রকম কনফিউশন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও। আর টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? দেন এবার যেটা আমরা পড়বো
এবার পড়বো হচ্ছে থার্মিট পদ্ধতি। দেখো, থার্মিট পদ্ধতিতে আমরা কি করব, কিছু কিছু ধাতু আছে যারা উচ্চ সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া মানে কি করে, ধাতু দ্বারা বিজারিত হয়েছে। কিছু কিছু ধাতু আছে যেরকম কি কি, এফি হতে পারে, ক্রোমিয়াম, এমএন, এগুলো কি হয়, উচ্চ সক্রিয় ধাতু অ্যালুমিনিয়াম দ্বারা কি হয়, উচ্চ উষ্ণতায় বিজারিত হয়ে যায়, বিজারিত হয়ে ধাতু নিষ্কাশনে সহায়তা করে। ক্লিয়ার? এক্সাম্পল দিই, এক্সাম্পলে কি হতে পারে, যে Fe2O3 আছে, অ্যালুমিনিয়ামের সাথে রিয়াক্ট হচ্ছে, Fe2O3 অ্যালুমিনিয়ামের সাথে রিয়াক্ট হয়ে কি ফর্ম করবে, কত ডিগ্রি সেলসিয়াসে, 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রিয়াক্ট করে কি ফর্ম করবে, Fe ফর্ম করবে আর Al2O3 ফর্ম করবে। তাহলে কি হচ্ছে, এর কাছে অক্সিজেন ছিল বাট এখন অক্সিজেন নাই, তার মানে এখানে কি হচ্ছে, বিজারণ হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, FeCr আর Mn অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে ধাতু নিষ্কাশনে সহায়তা করে। ক্লিয়ার? তাহলে এখানে Fe উৎপন্ন হচ্ছে, এটাই কি স্পট ওয়েল্ডিং। স্পট ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? এটাই হচ্ছে থার্মিট পদ্ধতি। থার্মিট পদ্ধতি আর কিছুই না, জাস্ট উচ্চ উষ্ণতায় উচ্চ সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া যদি হয় তাহলে কি হয়, অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু নিষ্কাশিত হয়, এটাই হচ্ছে থার্মিট পদ্ধতি। ক্লিয়ার? কোন রকম কনফিউশন তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক করে? এই যে দেখে নাও, ক্লিয়ার? কোন রকম কনফিউশন? এবার যেটা আমরা পড়বো ওটা হচ্ছে শতক বিজারণ পদ্ধতি। কিছু কিছু নিম্ন তড়িৎ ধনাত্মক ধাতু আছে যারা নিজেরাই কি হয়ে যায়, বিজারিত হয়ে ধাতু নিষ্কাশনে সহায়তা করে। যেমন কি কিছু কিছু ধাতু, যেরকম আমরা বলতে পারি ইসের কথা, কপারের কথা, Cu2S প্লাস Cu2O, এটা কি আছে, এটা কি হবে, এটা নিজে নিজে বিজারিত হবে, নিজে নিজে বিজারিত হয়ে কি ফর্ম করবে, কপার ফর্ম করবে আর SO2 ফর্ম করবে, কপার ফর্ম করবে আর SO2 ফর্ম করবে, নিজে নিজে বিজারিত হয়ে যাচ্ছে। এটা ছিল, এই যে এটা ছিল, এটা হয়ে যাচ্ছে, তাহলে এটা কি নিজে বিজারিত হচ্ছে, তাহলে শতক বিজারণ পদ্ধতিতে হচ্ছে। ক্লিয়ার? শতক বিজারণ পদ্ধতি, তাহলে শতক বিজারণ পদ্ধতি কিছুই না, কিছু কিছু নিম্ন তড়িৎ ধনাত্মক ধাতু আছে যারা কি হয়, নিজে নিজেই বিজারিত হয়ে ধাতু নিষ্কাশন করে। ক্লিয়ার? এটা হচ্ছে শতক বিজারণ পদ্ধতি। দেখে নাও, কোন রকম কনফিউশন থাকলে দেখে নাও। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? দেখো, তোমাদেরকে বারবার বলছি, কোন রকম যদি প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও, কমেন্ট সেকশনে আমরা সবসময় রিপ্লাই দেব, কোন রকম প্রবলেম থাকলে আমরা রিপ্লাই দেব, কোন রকম ডাউট থাকলে ডাউট ক্লিয়ার করে দেবো। কিন্তু হ্যাঁ, আমাদের সাথে কন্ট্যাক্ট করো, অ্যাকচুয়ালি আমাদের সাথে ওয়ান ওয়ে কমিউনিকেশন যাতে না হয়, পড়াশোনা কখনো ওয়ান ওয়ে কমিউনিকেশনে পসিবল না। ক্লিয়ার? আমি চাই না আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম ওটা যাতে তোমরা ফেস করো। ক্লিয়ার? আমার সেম প্রবলেম ছিল যে হ্যাঁ, স্যারদের কাছে আমি পড়া বুঝতাম বাট স্যারদের কাছে কোনো রকম ডাউট ক্লিয়ার করতে পারতাম না। ক্লিয়ার? ডাউট ক্লিয়ার করার জন্য আমার আলাদা একটা ভিডিও দেখতে হতো 1 ঘন্টা 2 ঘন্টা ধরে, এই জিনিসটা যাতে না, এটা ভীষণ সময় নষ্ট হয়। ক্লিয়ার? তো ঠিক আছে, আপাতত যেই পার্টটা এখন আমরা স্টার্ট করব ওটা হচ্ছে, কোনটা হলো, ধাতু নিষ্কাশনে। এবার হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতি। ক্লিয়ার? তড়িৎ বিজারণ পদ্ধতিতে কি হবে না, দেখো তড়িৎ বিজারণ পদ্ধতিতে
তড়িৎ বিজারণ পদ্ধতি। তড়িতের উপস্থিতিতে হবে, তড়িৎ এর উপস্থিতিতে মানে তড়িৎ বিশ্লেষণ হবে, মোদ্দা কথা তড়িৎ বিশ্লেষণ হবে। ক্লিয়ার? দেখো তড়িৎ বিশ্লেষণ যে হবে, তড়িৎ বিশ্লেষণ কার হবে, একটা এক্সাম্পল নিই তাহলে পরে বুঝতে সুবিধা হবে। একটা এক্সাম্পল, কন্ট্রোল টি, ক্লিয়ার? দেখো তড়িৎ বিশ্লেষণ যে প্রসেসটা আছে না, তড়িৎ বিশ্লেষণ প্রসেসটাতে কি হবে, গলিত গলিত অনাদ্র, অনাদ্র বোঝো তো, যেটার মধ্যে জল নেই, ক্লিয়ার? গলিত অনাদ্র, অনাদ্র লিখেছি, অনাদ্র হবে, গলিত অনাদ্র ধাতব ক্লোরাইড নিলাম একটা, ক্লিয়ার? ক্লোরাইড ধাতব ক্লোরাইড নিলাম, তাহলে গলিত অনাদ্র ধাতব ক্লোরাইডে মানে কি, এম সিএল এন নিলাম। এমটা কি, এম কাকে রিপ্রেজেন্ট করছে, ধাতুকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটা যদি বিশ্লিষ্ট হয় তাহলে কি উৎপন্ন হবে, এম এন প্লাস সিএল মাইনাস এন সিএল মাইনাস। এবার এই যে এম এন প্লাসটা আছে, এ কি, এ ক্যাটায়ন, এ কার দিকে যাবে, ক্যাথোডের দিকে যাবে। এ যদি ক্যাথোডের দিকে যায় তাহলে ক্যাথোডে গিয়ে কি করবে, কোনো একটা ভালো যদি দেখাই এখানে ছবিটা, এরকম আছে, তড়িৎদ্বার আছে, পজিটিভ নেগেটিভ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটা, এটা কি আমার অ্যানোড, এটা নেগেটিভের সাথে যুক্ত আছে মানে এটা ক্যাথোড। তাহলে ক্যাথোড নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে, তার মানে এর মধ্যে ইলেকট্রন বেশি আছে। তাহলে এখানে কি হচ্ছে, Mn প্লাস, Mn প্লাস মানে এই প্রোটন সংখ্যা বেশি আছে। প্রোটন সংখ্যা কি বাড়া পসিবল কখনো, কোনো একটা পরমাণুর প্রোটন আর ইলেকট্রন কি থাকে, সেম থাকে, কিন্তু ওটারই যদি কোনো একটা আধান দেখি ওর প্রোটন বেশি আছে, তার মানে ও পজিটিভ আছে, তার মানে ওর প্রোটন কি বেড়েছে না, প্রোটন বাড়েনি, ইলেকট্রনটা কমে গেছে। তার মানে Mn প্লাস যে আছে তার মধ্যে কি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে। এই ইলেকট্রনের ঘাটতিটা কে ফুলফিল করবে, ইলেকট্রনের ঘাটতিটা ফুলফিল করবে ক্যাথোড, কারণ ক্যাথোডের মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে। তাহলে এ কি করবে, Mn প্লাস কে ইলেকট্রন দিয়ে দেবে। তাহলে এখানে যদি দেখি Mn প্লাস আছে, এবার Mn প্লাস যদি কি করে, ইলেকট্রন গ্রহণ করে, n ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি হবে, ধাতু ফর্ম হবে। ক্লিয়ার? তাহলে এই ধাতুটা কোথায় উৎপন্ন হচ্ছে, এই ধাতুটা ক্যাথোডে উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতি। দেখে নাও, কোনো রকম কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করো। ক্লিয়ার? দেখে নাও, এর পরের পার্টটা দেখে নাও, দেখতে পাচ্ছ তো সবাই? ক্লিয়ার? কোনো রকম কনফিউশন, কারো কোনো রকম কনফিউশন, ধাতু কি করে উৎপন্ন হলো তড়িৎ বিজারণ পদ্ধতিতে?
দেখো এবার যেটা আমাদেরকে পড়তে হবে ওটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশন। অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশন কোন পদ্ধতিতে হয়? এই তড়িৎ বিজারণ পদ্ধতি থেকে। ক্লিয়ার? আমি অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশনের পার্টটা ভালো করে দেখো। অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশন, দেখো অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশনে কি হবে? অ্যালুমিনা, কে লিখছি ওটা? অ্যালুমিনা 20%, ক্রায়োলাইট 60%, ফ্লুওস্পার 20% দিয়ে কি করা হয়? এর মধ্যে তড়িৎ বিশ্লেষণ করানো হয়। তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে? দেখো এখানে অ্যালুমিনা মানে কি? অ্যালুমিনা মানে হচ্ছে Al2O3। ক্লিয়ার? তাহলে এটা যদি বিশ্লেষিত হয় তাহলে কি ফর্ম হয়? Al3+O2-। এত অব্দি কোনো কনফিউশন? এটা যদি বিশ্লিষ্ট হয় অ্যালুমিনা, এটা কি? এটা হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনা যদি বিশ্লিষ্ট হয় তাহলে কি হবে? Al2O3। এটা যদি বিশ্লিষ্ট হয় তাহলে Al3+ আর O2- ফর্ম করবে। ক্লিয়ার? আর কি আছে? AlF3 আর 3NF। এটা কি হয়? এটা যদি বিশ্লিষ্ট হয় তাহলে ফর্ম কি করবে? AlF3+NF। আরে ক্লিয়ার? NF উৎপন্ন হবে। তাহলে এটা যদি বিশ্লিষ্ট হয় এটাও কি ফর্ম করবে? Al3+ আর F-। ক্লিয়ার? কোন রকম কনফিউশন এত পর্যন্ত? এটা উৎপন্ন হওয়ার পর এবার আমাকে বলো এই অ্যালুমিনিয়াম গুলো, এখান থেকে যে অ্যালুমিনিয়ামটা উৎপন্ন হলো আর এখান থেকে যে অ্যালুমিনিয়ামটা উৎপন্ন, এরা কি? এরা ক্যাটায়ন। আর ক্যাটায়ন কার দিকে যাবে? ক্যাটায়ন ক্যাথোডের দিকে যাবে। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? দেখে নাও, ক্যাটায়ন কার দিকে যাবে? ক্যাটায়ন ক্যাথোডের দিকে যাবে। তাহলে ক্যাথোডের দিকে যদি যায় তাহলে কি উৎপন্ন করবে? এই যে Al3+ ছিল, এইগুলো কোথায় যাবে? এগুলো ক্যাথোডে যাবে। ক্যাথোডে গিয়ে কি করবে? ক্যাথোডে গিয়ে ওরা এই Al3+ ইলেকট্রন গ্রহণ করবে। 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম উৎপন্ন করবে। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? আরেকবার দেখে নাও, অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশনে কি থাকে? অ্যালুমিনা থাকে 20%, ক্রায়োলাইট থাকে 60%, ফ্লুওস্পার থাকে 20%। এটার মধ্যে দিয়ে কি করা হয়? এটার মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষণ করানো হয়। তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে? Al2O3 যেটা আছে, এই যে Al2O3, এই Al2O3টা কি হয়ে যাবে? বিশ্লিষ্ট হয়ে যাবে। এই যে এই Al2O3টা বিশ্লিষ্ট হবে, বিশ্লিষ্ট হয়ে কি ফর্ম করবে? Al3+ আর O2-। আর এখানে AlF3 আর NAF এটা যেটা আছে এটা বিশ্লিষ্ট হয়ে কি হবে? AlF3+NAF। এই AlF3টা কি হবে? বিশ্লিষ্ট হয়ে Al3+F- ফর্ম করবে। ক্লিয়ার? তাহলে এই Al3+ এটা যেটা আছে ক্যাটায়ন, এই ক্যাটায়নটা কোথায় যাবে? ক্যাথোডে যাবে। ক্যাথোডে গিয়ে কি করবে? ক্যাথোডে গিয়ে ওরা ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হবে। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? তাহলে ওদের কি হচ্ছে? ইলেকট্রন গ্রহণ করতেছে, মানে বিজারণ হচ্ছে। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? এটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশন। ক্লিয়ার? দেখো লোহায় মরচে ধরা বা তার নিবারণ যে জিনিসটা আছে, দেখো নিবারণের জন্য আমরা কি করতে পারি? তো মরচে পড়ার পার্টটাতে পড়ে আসতেছি, নিবারণের জন্য আমরা কি করতে পারি? দেখো নিবারণ, নিবারণের জন্য আমরা কি করতে পারি? আলকাতরা মাখাতে পারি। আলকাতরা মানে ওই যে কালো রঙের মোবিল টাইপ, মোবিল যে জিনিসটা ওটা। ক্লিয়ার? ওরকমই কিছু একটা। ক্লিয়ার? আলকাতরা। তাছাড়া কি করতে পারি? গ্যালভানাইজেশন করতে পারি।
গ্যালভানাইজেশন। ক্লিয়ার? গ্যালভানাইজেশন হতে পারে, আর কি হতে পারে? টিন প্লেটিং। টিন প্লেটিং, আর কি হতে পারে টিন প্লেটিং ছাড়া? ইলেকট্রোপ্লেটিং। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? দেখে নাও, আলকাতরা হবে, গ্যালভানাইজেশন হবে, টিনে প্লেটিং হবে, আর ইলেকট্রোপ্লেটিং হবে। কোন রকম কনফিউশন? ক্লিয়ার? ল্যাম্বার্ট। তাহলে এবার আমরা আসবো হচ্ছে মরচে কি করে পড়ে। দেখো, মরচে পড়ার বিষয়টা কি বিজ্ঞানী ল্যাম্বার্ট দিয়েছিল। কে ছিল? বিজ্ঞানী ল্যাম্বার্ট। মরচে পড়ার অনেক মতবাদ আছে, তার মধ্যে একটা মতবাদ কে দিয়েছে? ল্যাম্বার্ট, যেটা আমরা পড়বো। ক্লিয়ার? বিজ্ঞানী ল্যাম্বার্ট কি বলেছিলেন? বিজ্ঞানী ল্যাম্বার্ট বলেছিলেন, এটা হচ্ছে তড়িৎ, বিজ্ঞানী ল্যাম্বার্টের মতবাদ হচ্ছে তড়িৎ রাসায়নিক মত। দেখো, বিজ্ঞানী ল্যাম্বার্ট কি বলেছিলেন, যে ল্যাম্বার্ট বলেছিলেন যে কোনো একটা আয়রনের মধ্যে যদি অশুদ্ধি থাকে, তাহলে ওই অশুদ্ধিযুক্ত আয়রনটার মধ্যে কি ফর্ম হবে? অনেক ছোট ছোট তড়িৎ কোষ ফর্ম হবে, যেখানে অ্যানোড আর ক্যাথোড ফর্ম হবে। ক্লিয়ার? অনেক ছোট ছোট তড়িৎ কোষ ফর্ম হবে। তো ওখানেই কি হবে? ওখানে H2O ভেঙে H প্লাস প্লাস OH মাইনাস ফর্ম করবে, আর Fe যেটা থাকবে ওটা কি হবে? ইলেকট্রন ত্যাগ করবে। Fe2 প্লাস প্লাস 2 ইলেকট্রন মাইনাস। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? এখানে কি হবে? এইখান থেকে যে এই যে Fe2 প্লাস ফর্ম হচ্ছে, এই Fe2 প্লাসটা কি হবে? এই Fe2 প্লাসটা OH মাইনাসের সাথে রিঅ্যাক্ট করে কি ফর্ম করবে? FeOH হোল টুয়াইস ফর্ম করে যাবে। ক্লিয়ার? দেখো এখানে কি হলো? H2O ভেঙে H প্লাস আর OH মাইনাস ফর্ম করলো, আর Feটা কি করলো? Feটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe2, দুটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe2 প্লাস আর 2 ইলেকট্রন মাইনাস ফর্ম করলো। এই যে OH টা আছে, OH মাইনাসটা Fe এর সাথে রিঅ্যাক্ট করে FeOH হোল টুয়াইস। Fe2 প্লাস মানে কি? Fe2 প্লাস মানে ফেরাস। তার মানে এখানে কি ফর্ম করতেছে? ফেরাস হাইড্রোক্সাইড ফর্ম করতেছে। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? এটার কি যদি হয়? এটার যদি আরো জারণ হয়, আরো জারণ হয় মানে কি? FeOH হোল টুয়াইস এর সাথে যদি আরো অক্সিজেন যুক্ত হয়, তাহলে ওটা কি ফর্ম করবে? FeOH হোল থ্রাইস, Fe2O3 প্লাস কি ফর্ম করবে? H2O। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? এই যে Fe2O3 ফর্ম করলো, এই Fe2O3 টাই হচ্ছে মরচে। ক্লিয়ার? আরেকবার যদি রিঅ্যাকশনটা দেখাই, কি হচ্ছে? দেখো, এক তো জলের উপস্থিতিতে হতে লাগবে, অক্সিজেনের উপস্থিতিতে হতে লাগবে। জলটা ভেঙে গিয়ে কি জলের উপস্থিতি, অক্সিজেনের উপস্থিতি বা জলীয় বাষ্পের উপস্থিতিতে হতে হবে। ক্লিয়ার? দেখো এখানে কি হবে? H প্লাস প্লাস OH মাইনাস ফর্ম করবে, আর Fe যেটা থাকবে ওটা কি ফর্ম করবে? Fe2 প্লাস প্লাস 2 ইলেকট্রন মাইনাস ফর্ম করবে। এখানের Fe2 প্লাসটা OH মাইনাসের সাথে রিঅ্যাক্ট করে FeOH হোল টুয়াইস ফর্ম করবে। দেন এই FeOH হোল টুয়াইস কার সাথে রিঅ্যাক্ট করবে? আরো অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে Fe2O3 প্লাস H2O ফর্ম। এটাকে বলে রাস্ট বা মরিচা। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? দেখে নাও, রাস্ট বা মরিচা বলে।
মরিচা মরিচে সামথিং এরকম কিছু। এটা হচ্ছে ধাতব ক্ষয়। এখানে কি হচ্ছে, আয়রনটা ক্ষয় হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আয়রনটা ক্ষয় হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর যেটা আছে ওটা হচ্ছে অন্যান্য ধাতু এবং মানব স্বাস্থ্যে তাদের প্রভাব। দেখো, মানব স্বাস্থ্যে তার প্রভাবের মধ্যে যদি ফার্স্ট যে জিনিসটা আমরা বলবো ওটা হচ্ছে কপার বেসিক সালফেট। কপার বেসিক, কপার বেসিক কার্বনেট ফার্স্টে। কপার বেসিক কার্বনেট জিনিসটা কি, তোমরা কপারের বাসনপত্র অনেকেই দেখেছো যে রাসের জন্য, কিসের জন্য, ঠাকুর ঘরে ইউজ করা হয়, ঠাকুরের বাসনপত্র হিসেবে কপারের বাসনপত্র ইউজ করা হয়, কপারের ঘটি ইউজ করা হয়, তামার ঘটি। তো তামার ঘটির মধ্যে দেখবে অনেক সময় সবুজ সবুজ ছোপ পড়ে। এই সবুজ সবুজ ছোপটা অ্যাকচুয়ালি কি, সবুজ ছোপ কার, তামার উপরে, তামার জিনিসের উপরে। তাহলে তামার জিনিসের উপরে যে সবুজ ছোপ পড়ে ওটা অ্যাকচুয়ালি কি, কপার বেসিক কার্বনেট। ক্লিয়ার? কপার বেসিক কার্বনেট। কপার বেসিক কার্বনেটের ইসে যদি লিখি CuCO3 CuOH হোল্ড ওয়াইজ, এটা হচ্ছে কপার বেসিক কার্বনেট। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? এটার কি পড়ে, এটার আস্তরণ পড়ে। ক্লিয়ার? বুঝতে পারছো? এটার আস্তরণ পড়ে। তাছাড়া কি আছে, কপার বেসিক সালফেট আছে, কপার বেসিক সালফেটেরও আস্তরণ পড়ে। কপার বেসিক সালফেটের ইসে কি, CuCO3 CuSO4। ক্লিয়ার? CuSO4, এটা হচ্ছে কপার বেসিক সালফেট। আচ্ছা, CuCO3 কেন হচ্ছে, কপার কার্বনেটে চলে গেল, কপার বেসিক সালফেট তো। CuSO4 পয়েন্ট CuOH হোল পাইস, এটা হচ্ছে কপার বেসিক সালফেট। ক্লিয়ার? এটা হচ্ছে কপার বেসিক সালফেট। ক্লিয়ার? এটা হচ্ছে কপার বেসিক সালফেট। ক্লিয়ার? এরপরে কি আছে, দাঁড়াও একটা স্লাইড নিয়ে আসি। নাইস। ক্লিয়ার? এবার কি আছে, অ্যালুমিনিয়াম। ক্লিয়ার? দেখো, অ্যালুমিনিয়ামকে কি বলে, সেলফ প্রোটেক্টিং মেটাল বলে। অ্যালুমিনিয়ামকে কি বলে, সেলফ প্রোটেক্টিং মেটাল বলে। অ্যালুমিনিয়ামকে কি বলে, সেলফ প্রোটেক্টিং মেটাল বলে। কেন বলে, তার কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে Al2O3 ফর্ম করে, যেটা কি একটা আস্তরণের মতো কাজ করে। ক্লিয়ার? কার উপরে আস্তরণ, অ্যালুমিনিয়াম নিজের উপরে একটা আস্তরণ ফর্ম করে, Al2O3 একটা সাদা আস্তরণ ফর্ম করে। তার ফলে কি হয়, বাকি ভেতরের অ্যালুমিনিয়ামটা বাতাসের সংস্পর্শে আসেই না। তার জন্য কি হয়, অ্যালুমিনিয়ামের আর ক্ষয়ও হয় না। তার জন্য এটাকে কি বলে, সেলফ প্রোটেক্টিং মেটাল বলে। ও নিজের উপর একটা আস্তরণ তৈরি করে ফেলে, তার ফলে কি হয়, অক্সিজেন আর ওর কানেকশনে আসতে পারে না। ক্লিয়ার? এখানে যদি কোনো একটা অ্যালুমিনিয়াম থাকে, তাহলে অ্যালুমিনিয়ামে এই ওপরে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কি ফর্ম করে, ওই যে Al2O3। তাহলে এই যে Al2O3 এর একটা লেয়ার পড়ে গেল, তাহলে কি হচ্ছে, ভেতরের অ্যালুমিনিয়ামটা ওর সংস্পর্শে আসতে পারছে না। কার সংস্পর্শে, এর সংস্পর্শে আসতে পারছে না। তার জন্য এটাকে কি বলে, সেলফ প্রোটেক্টিং মেটাল বলে। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? তাছাড়া কি আছে,
তাছাড়া অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং কপারের বিভিন্ন যৌগের ক্ষতিকারক প্রভাব আছে। ক্ষতিকারক প্রভাব কি? ওগুলো মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় কি পড়েছো? যেরকম তোমরা পড়েছো টক দই যেগুলো আছে, অ্যালুমিনিয়ামের পাত্রে কি করতে হয় না? টক দইকে পাততে হয় না। তাহলে কি হয়? এটা বিষক্রিয়া। কাচের পাত্রে দই পাতা হয়। কেন? তার কারণ অ্যালুমিনিয়ামের সাথে ওই টক জাতীয় জিনিসকে যদি হয়, ওটা রিয়াক্ট করে কি ফর্ম করে? বিষক্রিয়ার সৃষ্টি করে। ক্লিয়ার? এই যে ফল বা টক জাতীয় খাদ্য কখনোই অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা কপারের পাত্রে রাখা উচিত নয়। তার কারণ অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত না। ওটা কি হয়? ওটা বিষক্রিয়ার সৃষ্টি করে। ক্লিয়ার? কোন রকম কনফিউশন এত পর্যন্ত? কোন রকম কনফিউশন? ব্যাস, এতটুকুন ছিল তোমাদের ধাতুবিদ্যার পার্ট। তাছাড়াও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেটা আমি ভুলে গেছিলাম এখন। ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে, দস্তার পাত্রে মানে জেডেন এর পাত্রে CuSO4 বা কপার সালফেটের দ্রবণ রাখা হয় না কেন? কেন? দেখো, দস্তার পাত্রে কপার সালফেটের দ্রবণ রাখা হয় না, তার একটাই কারণ। তার কারণ হচ্ছে কপার সালফেটের মধ্যে কি আছে? কপার। রাখছি কোথায়? দস্তার পাত্রে। মানে কি আছে ওখানে? জেডেন কপারের থেকে বেশি সক্রিয়। তাহলে সক্রিয়তার শ্রেণীর ওপরে যারা থাকে, তারা নিচের দিকের যেগুলো থাকে ওটাকে কি করতে পারে? রিপ্লেস করতে পারে। তার মানে এখানে যদি জেডেন এর পাত্র হয়, তার উপরে যদি কপার সালফেট রাখি, তাহলে এদের মধ্যে রিয়াকশন করে কি করবে? জেডেনটা কপার সালফেটকে রিপ্লেস করবে বা প্রতিস্থাপন করতে পারবে। অতি সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতুকে কি করতে পারে? রিপ্লেস করতে পারে বা প্রতিস্থাপন করতে পারে। প্রতিস্থাপন করে কি ফর্ম করবে? আচ্ছা, মুছিয়ে দিচ্ছি। প্রতিস্থাপন করে কি ফর্ম করবে? কপার করবে, যেটা নিচে থিতিয়ে পড়বে, আর সাথে কি ফর্ম করবে? ZnSO4 এর দ্রবণ ফর্ম করবে। তার মানে কি হচ্ছে? কপার পাত্র, যেটা জেডেন এর পাত্র ছিল, দস্তার পাত্র ছিল, পাত্রটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। তার জন্য কি লেখা হয়? যে দস্তার পাত্রে কপার সালফেটের দ্রবণ রাখা হয় না। কেন রাখা হয় না? এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসার মতো। ক্লিয়ার? ঠিক আছে, এটা গেল ইম্পর্টেন্ট। এরপরে কি আছে? নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? হোমওয়ার্ক। যারা হোমওয়ার্ক ঠিক দেবে তাদের অ্যান্সারটা আমি নেক্সট দিন ক্লাসে নিয়ে আসবো। ক্লিয়ার? নেক্সট দিন তাদের কমেন্টটাতে আমি লাইক করব, আর অ্যান্সার গুলো আমি নেক্সট দিন ক্লাসে নিয়ে আসবো। ক্লিয়ার? কমেন্ট করো। ক্লিয়ার? কমেন্ট করতে হবে, কারণ রিপ্লাই লাগবে। তোমরা আমার রেসপন্স করো। ক্লিয়ার? এখানে কি আছে? এটাও হোমওয়ার্ক। এখানে কোশ্চেনে কি বলছে? লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত কি? এটা আমি বলে দিচ্ছি। ক্লিয়ার? এরপরে কি আছে? ডুরালুমিনে কোনটি থাকে না? কোনটি থাকে না? হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে নিচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত? নিচের কোনটি? ক্লিয়ার? এরপরে যেটা আছে লাস্ট কোশ্চেন, ওটা হচ্ছে জিঙ্কের কোনটি সালফাইডের আকরিক? ক্লিয়ার? যবেই দেখো ভিডিওটা, কমেন্ট করো। কমেন্ট না করলে পরে কতটা ইমপ্রুভ হচ্ছে তোমরা নিজেরাও বুঝতে পারবে না।
ওটা প্রবলেম হবে। তার থেকে কমেন্ট করো। ক্লিয়ার? দেখো, তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাও, তো কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো। তোমাদের কোনো রকম ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, যবেই দেখো পরীক্ষার ঠিক আগের দিন দেখলে পরেও আমাকে জানাও যে হ্যাঁ কোথায় কি প্রবলেম আছে। হতে পারে তুমি পরীক্ষার আগের দিন দেখছো। তো ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। আর তোমাদের এক্সাম খুব সম্ভবত অগাস্টের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে হবে। তো ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই। টাটা।